বোঝাচ্ছি। দেখ, খুব ভালো জিনিস। দেখ, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি আয়োগ, নীতি আয়োগটা আলাদাভাবে একটা পাঠ করব। এইটাকে আজকে বুঝ। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, এই জায়গাটা খুব ভালো করে বাজ। এই জায়গাটা দেখ, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার বিবর্তন ও নীতি আয়োগ আজকের বিষয়টা, তাই তো? সেখানে দেখ, 1934 থেকে বর্তমান পর্যন্ত এক ঐতিহাসিক পরিক্রমা চলে। 1934 থেকে, ঠিক আছে? 1934 থেকে এটা এবার নেক্সট আসছি। দেখ, পরিকল্পনার পটভূমি অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? দেখ, আমি ডিটেলিংটা দিয়ে দেবো, আগে বুঝে নে। বোঝানোর জন্য এটা করেছি, যাতে বোঝানো সহজ হয় বলে। 1934-এ বিশ্বেসারায়া তার প্ল্যান ইকোনমিক ফর ইন্ডিয়া বইতে প্রথম 10 বছরের পরিকল্পনার প্রস্তাব দেন। তাহলে কে 10 বছরের পরিকল্পনার প্রস্তাব দেন? কত সালে? প্রথম কোশ্চেন। এই জায়গাটা হচ্ছেন এই ব্যক্তি। কে ব্যক্তিটা? এই ব্যক্তি কলকাতা। তার বইতে 10 বছরের পরিকল্পনা কবে? 1934 সালে। সালটা কত? 1934। 1938 সালে সুভাষচন্দ্র বোস, তাহলে 1938 সালে সুভাষচন্দ্র বোসের উদ্যোগে হরিপুরা অধিবেশনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। তাহলে দেখো, সুভাষচন্দ্রের উদ্যোগে হরিপুরা অধিবেশনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। কবে গঠিত হয়? 1938 সালে। কবে? 1938 খ্রিস্টাব্দে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এর সভাপতি কে ছিলেন? যদি এরকম বলে জাতীয় পরিকল্পনা কমিশন 1938-এ যে গঠিত হয়েছিল, তার সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে খুব ভালো করে। এটা একটা দারুণ পয়েন্ট। তার তিনখানা পয়েন্ট এই জায়গা থেকে এলো। কার উদ্যোগে জাতীয় পরিকল্পনা কমিটি 1938-এ গঠিত হয়েছিল? সুভাষচন্দ্র বোসের উদ্যোগে। কোন অধিবেশনে হয়েছিল? হরিপুরা অধিবেশনে। এর সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। কবে হয়েছিল জাতীয় পরিকল্পনা কমিটি? 1938। আচ্ছা, 1938। দেখো, এরপর দেখো, 1944 বোম্বাই পরিকল্পনা, শিল্পপতি টাটা বিড়লা 15 বছরে পরিক্রমা করেন। তাহলে দেখ, এরপরে পরের বছর, এবার তো 1938 হলো, এবার হচ্ছে 1944। কবে? 1944 বোম্বাই পরিকল্পনা, শিল্পপতিদের নিয়ে, টাটা বিড়লা এদের নিয়ে 15 বছরের পরিকল্পনা হলো। জনগণের পরিকল্পনা, এম এন রায়ের সমাজতাত্ত্বিক ভাবনা। তাহলে একটা হচ্ছে বোম্বাই পরিকল্পনা, সেখানে শিল্পপতিদের নিয়ে হয়েছিল। আর একটা জনগণের পরিকল্পনা নিয়ে হয়েছিল। একটু ধর, 1 মিনিট ধর, একটা ফোন এসে। এরপরে দেখ, আসছি গান্ধীবাদী পরিকল্পনা, এস এন আগরওয়ালের গ্রাম স্বনির্ভরতা মডেল। তাহলে দেখ, তিনখানা জিনিস হয়েছিল। একটা হচ্ছে জনগণের জন্য, এম এন রায়ের সমাজতান্ত্রিক ভাবনা থেকে হয়েছিল। আর একটা গান্ধীবাদী পরিকল্পনা, এস এন আগরওয়ালের গ্রাম স্বনির্ভর মডেল। তিনটে দেখতে পেয়েছি। তাহলে তুই বুঝতে পারলি 1944-এ তিনখানা জিনিস হয়েছিল। একটা হচ্ছে মুম্বাই পরিকল্পনা হয়েছিল, সেখানে শিল্পপতিদের নিয়ে 15 বছরের পরিকল্পনা করা হয়েছিল। আর জনগণের পরিকল্পনা এম এন রায়ের সমাজতান্ত্রিক ভাবনা থেকে নেওয়া হয়েছিল। আর একটা কি করা হয়েছিল? গান্ধীবাদী পরিকল্পনা, এস এন আগরওয়ালের স্বনির্ভর মডেলে হয়েছিল। এটা মাথায় ঢুকিয়ে নিই। তাহলে এইটুকু অংশ আশা করি বুঝতে বোঝা গেল যে 1934-এ এম
বিশ্বেশ্বরা রায়া তার প্ল্যান ইকোনমিক ফর ইন্ডিয়া এই বইতে 10 বছরের জন্য পরিকল্পনা হয়েছিল। 1938-এ সুভাষচন্দ্রের উদ্যোগে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। তার সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। 1944-এ মুম্বাই পরিকল্পনা হয়েছিল। জনগণের পরিকল্পনা হয়েছিল এম.এন. রায়ের সমাজতান্ত্রিক ভাবনা থেকে গান্ধীবাদী পরিকল্পনা হয়েছিল এস.এন. আগরওয়ালের গ্রাম স্বনির্ভর মডেলে। এইটুকু অংশ ক্লিয়ার হলো, এরপর আসছি দেখো পরিকল্পনা কমিশন এবং এনডিসি। এটা প্রতিষ্ঠা হয়েছিল দেখো 15ই মার্চ 1950-এ ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে। তাহলে কার মাধ্যমে হয়েছিল? ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা এই পরিকল্পনা প্রকৃতি কি? এটি একটি সংবিধান বহির্ভূত এবং উপদেষ্টা সংস্থা। তাহলে পরিকল্পনা কমিশন কি সংবিধান ভুক্ত না বহির্ভূত? তখন বলতে হবে এটি সংবিধান বহির্ভূত। চেয়ারম্যান কে ছিলেন? পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে এইটুকু অংশ থেকে দেখো প্রতিষ্ঠা হয়েছিল কবে পরিকল্পনা কমিশন, যদি কোশ্চেন পড়ে 15ই মার্চ 1950-এ। এটা প্রকৃতি কি? সংবিধান বহির্ভূত। চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। জাতীয় উন্নয়ন পরিষদ এনডিসি, জাতীয় উন্নয়ন পরিষদ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এই দেখ এটা কবে গঠিত হয়েছিল? কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয়ের জন্য এটা গঠিত হয়েছিল কবে? 6ই আগস্ট 1950 খ্রিস্টাব্দে। কেন্দ্র রাজ্যের মধ্যে যখন কোনো বিরোধ দেখা দেবে সেই বিরোধের জন্য এইটা গঠিত হয়েছিল, সমন্বয়ের জন্য এটা গঠিত হয়েছিল। একে এটা শেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? মন্টেক সিং আলুওয়ালিয়া। মন্টেক সিং আলুওয়ালিয়া, এটা মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে। তাহলে আমরা পরিকল্পনা কমিশনে এসে গেলাম এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলও এসে গেলাম, দুটো পার্ট পেয়ে গেলাম। এবার আসছি দেখো পরবর্তী পার্টে। পরিকল্পনার মূল লক্ষ্য সমূহ কি? 1 নম্বর হচ্ছে দেখো অর্থনৈতিক বৃদ্ধি করা। প্রতিটা পরিকল্পনাতে একটাই লক্ষ্য, অর্থনৈতিক, জাতীয় আয় এবং উৎপাদন বাড়ানো, এটা তো মূল কথা। আর কি? সামাজিক ন্যায় বিচার করা, আয় এবং সম্পদের বৈষম্য দূর করা। হ্যাঁ, যেটা আমাদের কাছে একটা বিরাট কারণ হয়ে গেছে। সম্পদ, যে দিনে 3000 টাকা ইনকাম করে সেও 145 টাকা লিটার তেল কিনছে, আর যে দিনে 50 টাকা ইনকাম করছে তাকেও কিনতে হচ্ছে। এই যে অর্থনৈতিক বৈষম্য, এটা দূর করা। আর কি? স্বনির্ভরতা। স্বনির্ভরতাটা কি? বিদেশিদের সাহায্যের উপর নির্ভরতা কমানো। আমরা যা কিছু করব বিদেশিদের সাহায্য ছাড়া করব। আমরা নিজেরা যা কিছু উৎপাদন করব তার উপর ভিত্তি করে কাজ করব। আর কি? আধুনিকীকরণ, নতুন প্রযুক্তিকে কাজে লাগাবো, নতুন প্রযুক্তিকে ব্যবহার করব। নতুন প্রযুক্তিকে কি করব? ব্যবহার ব্যবহার করব। আর কি? আর হচ্ছে কর্মসংস্থান। আর হচ্ছে কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, এটা মাথায় একটু ঢুকিয়ে নিতে। আর কি করতে হবে? বেকারত্ব অর্থাৎ কষ্ট। তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম? 5টা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে জাতীয় আয় উৎপাদন বাড়ানো, সামাজিক অর্থাৎ আয় এবং সম্পদের বৈষম্য দূর করা, আর বিদেশি সাহায্য কমানো, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেকারত্ব দূর করে, যেটা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। এবার হচ্ছে প্রথম ও দ্বিতীয় পরিকল্পনা। এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। প্রথম এবং দ্বিতীয় পরিকল্পনা, দুটো পরিকল্পনায় প্রচুর আসছে। দেখো প্রথম পরিকল্পনা কবে হয়েছিল, এই কোশ্চেনটা আসে। সাদাতে মিশে যাচ্ছে তো, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কবে হয়েছিল, এর মডেল কে করেছিল? হারাট ডোমার মডেল, এটা মনে রাখতে। প্রথম পরিকল্পনা কোন মডেলকে অনুকরণ করে করা হয়েছিল? হারাট ডোমার মডেলকে। এর কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষি, কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষি, এই যে কৃষি, কৃষক, সেচ, বিদ্যুতের উপর জোর দেওয়া হয়েছিল, মাথায় রাখতে হবে।
যেমন সফলতা কি? ভাংড়া-নাঙ্গাল বাঁধ, ভাংড়া-নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ এগুলো তৈরি হয়েছিল। ঠিক আছে? এবার দ্বিতীয় পরিকল্পনা। তাহলে ১ম পরিকল্পনার মডেলটা কে করেছিল? মডেলটা কোথা থেকে নেয়া হয়েছিল? ভারাট ডোমার মডেল। এখানে কৃষি, সেচ এবং বিদ্যুতের উপর এখানে বলা হয় ভাগনানা ভাং ভাগড়া নাঙ্গাল বা হীরাকুদ বাঁধ কোন পরিকল্পনায় তৈরি হয়েছিল? ১ম পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কবে? ১৯৫১ থেকে ৫৬। এটা মাথায় ঢুকিয়ে নিতে। এবার আসছে। দ্বিতীয় পরিকল্পনা ১৯৫৬ থেকে ৬১। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ৬১। মডেল কি? মহলানবিস মডেল। নেহেরুর মহলানবিস মডেল এটা। এতে ভারী শিল্প দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। তাহলে ভারী শিল্প এখানে তৈরি হয়েছে। তাহলে ১ম পঞ্চবার্ষিকীতে কোন মডেলকে গ্রহণ করা হয়েছিল? ভারাট ডোমার মডেল। খুব ভালো করে মনে রাখবে। এখানে কৃষি, সেচ, বিদ্যুৎকে আর ভাগড়া নাঙ্গাল এবং হীরাকুদ বাঁধ তৈরি হয়েছিল। আর এটা হচ্ছে কি মহলানা নবিস মডেল, নেহেরুর মহলানা নবিস এটা। কিসের উপর? ভারী শিল্পে, যেমন দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা ইস্পাত কারখানা। মানে কোন পরিকল্পনায়? দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা যে কোনো একটা ইস্পাত কারখানা ইয়ে হয়েছে। তখন বলতে হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৫৬ থেকে ৬১। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তৃতীয় পরিকল্পনা হচ্ছে ১৯৬১ থেকে ১৯৬৯। এটাকে বলা হয় প্ল্যান হলিডে। এই তৃতীয় পরিকল্পনাটাকে বলা হয় প্ল্যান হলিডে। এটা মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে। তৃতীয় পরিকল্পনা কৃষি শিল্পের ভারসাম্য যুদ্ধ, খরা কারণে একটি ব্যর্থ হয়েছে। তার তৃতীয় পরিকল্পনা কিন্তু এক নম্বর হচ্ছে শিল্প এবং কৃষির উপর জোর দিল, কিন্তু এগুলো ব্যর্থ হয়ে গেছিল। কেন ব্যর্থ হয়েছিল? এক নম্বর কারণ হচ্ছে খরার জন্য এই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গেছিল। কোন পরিকল্পনাটা? এই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গেছিল। কার জন্য? যুদ্ধ এবং ১৯৬২ তে আর ১৯৬৫ দুটো যুদ্ধ হয়েছিল। সেই দুটো যুদ্ধের ফলে আর খরার ফলে এই পরিকল্পনা যেগুলো ধরা হয়েছিল কৃষি এবং শিল্পের উপর সেগুলো ব্যর্থ হয়েছিল। প্ল্যানিং হলিডে দেখো এই সময়টা হ্যাঁ, সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কবে থেকে? ১৯৬৬ থেকে ৬৯। তার আগে অব্দি ঠিক ছিল, কিন্তু তার ৬১ থেকে মানে ১৯৬৬ থেকে ৬৯ এই সময়টা কিছুটা উন্নতি হয়েছিল। কেমন? তিনটি বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন সবুজ বিপ্লব। এস এন স্বামীনাথনের নেতৃত্বে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার হয়েছিল। তাহলে সবুজ বিপ্লবের সূচনা কে করেছিল? এখানটা করতে হবে এইটা খুব ভালো করে। এম এস স্বামীনাথনের। ১৯৬৯ সালে ১৪টি বড় ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল এই পরিকল্পনায়। এরপর আসছি নেক্সট কোশ্চেনে। চতুর্থ এবং পঞ্চম পরিকল্পনা। এই পরিকল্পনা হয়েছিল ১৯৬৯ থেকে ১৯৭৮। ১৯৬৯ থেকে ৭৮। চতুর্থ পরিকল্পনা ১৯৬৯ থেকে ১৯৭৪। এই সময়টা হয়েছিল। স্থায়িত্বের সাথে উন্নয়ন। ১৯৭০ সালে শ্বেত বিপ্লব শুরু হয়। এই কোশ্চেনটা অধিকাংশ পরীক্ষাতেই আসছে। ১৯৭০ সালে শ্বেত বিপ্লব শুরু হয়। জনক ভার্গিস কুরিয়েন। জনক হচ্ছে কে? ভার্গিস কুরিয়েন। এটা একবার ভিভিআই মনে রাখবে। পঞ্চম পরিকল্পনা। পঞ্চম পরিকল্পনার স্লোগান হচ্ছে গরিব হটাও। গরিব হটাও। এটা কার স্লোগান? পঞ্চম পরিকল্পনায় নেওয়া হয়েছিল। কবে? ১৯৭৪ থেকে ৭৮। এখানটা বলছে গরিব হটাও ইন্দিরা গান্ধীর সময়। ডিডি ধর খসড়া তৈরি করেন। ডিডি ধর খসড়া তৈরি করেন এটা। এবং জনতা জনতা সরকার এটি ১ বছর আগেই বাতিল করে দেয়। এই খসড়াটা কিন্তু জনতা সরকার ১ বছরের মধ্যেই বাতিল করে দেয়। নেক্সট আসছে রোলিং প্ল্যান ও ষষ্ঠ ও সপ্তম পরিকল্পনা ১৯৭৮ থেকে ১৯৯০। খুব ভালো করে মনে রাখবে এটা। দেখো রোলিং প্ল্যান জনতা সরকার কর্তৃক প্রবর্তিত বার্ষিক সংশোধন পদ্ধতি। ষষ্ঠ পরিকল্পনা দারিদ্র দূরীকরণ,
এবং প্রযুক্তির আধুনিকরণ। এটা আমরা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ষষ্ঠ পরিকল্পনায় এটা নেওয়া হয়েছিল। আর কি করা হয়েছিল? সপ্তম পরিকল্পনা সানরাইজ ইন্ডাস্ট্রি বা ভবিষ্যৎমুখী শিল্পের ধারণা কর্মসংস্থান করা হয়েছিল। এটা সপ্তম পর্বে সানরাইজ ইন্ডাস্ট্রিজ বা ভবিষ্যৎমুখী শিল্পের ধারণা কর্মসংস্থান করা হয়েছে। নেক্সট আসছে দেখো অষ্টম ও নবম পরিকল্পনা। অষ্টম ও নবম পরিকল্পনা হয়েছিল 1900 দেখো কবে হয়েছিল 1992 থেকে 2002 সাল। প্রথম অষ্টম পরিকল্পনা এলপিজি মডেল গ্রহণ করা হয়েছিল। এলপিজি মডেল উদারীকরণ বেকারীকরণ বেসরকারীকরণ ও বিশ্বায়ন গ্লোবালাইজেশন যেটা এই অষ্টম পরিকল্পনাতে এগুলো এসেছিল। আর হচ্ছে নবম পরিকল্পনা সামাজিক ন্যায় বিচার সমতার সাথে প্রবৃদ্ধ। সামাজিক ন্যায় বিচার এটা কত সালে হয়েছিল 1997 থেকে 2002। এই সময় দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর জোর দেওয়া ছিল। কোন পরিকল্পনায় পঞ্চায়েতি রাজের উপর জোর দেওয়া হয়েছিল? নবম পরিকল্পনা নবম। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। নেক্সট আসছে দেখো দশম দশম পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা কত 2002 থেকে 2012। তাহলে দেখো জিডিপি বৃদ্ধি পেয়েছিল নবম পরিকল্পনার জিডিপি বৃদ্ধি পেয়েছিল কত দেখো এখানে 8% দেখেছো। আচ্ছা দারিদ্র্যের হার কত ছিল 2007 সালের মধ্যে দারিদ্র্যের হার ছিল 20% আর জিডিপি বৃদ্ধির হার ছিল কত 8%। নবম দশম পরিকল্পনা আর দারিদ্র্যের হার ছিল কত 20%। আর বনাঞ্চলের উন্নতি করা হয়েছিল কত পার্সেন্ট 25%। বনাঞ্চল উন্নতি করা হয়েছিল কত 25%। এটা মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে। এবার আসছি দেখো সাক্ষরতা কি বলে সাক্ষরতা হার বাড়ানো সাক্ষরতার হার বাড়ানো এবং শিশু মৃত্যুর হার কমানো এটার উপর জোর দেওয়া হয়েছিল। সাক্ষরতার উপর জোর দেওয়া হয়েছিল আর শিশু মৃত্যুর হারটা কমানোর উপর জোর দেওয়া হয়েছিল। এবার নেক্সট আসছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012। বলছে লক্ষ্যমাত্রা অর্জন জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যে 9% অর্জিত প্রায় 4% এবং অন্তর্ভুক্তিকরণ বৃদ্ধি ও দারিদ্র দূরীকরণের জোর দেওয়া হয়েছে। তাহলে কার উপর জোর দেওয়া হয়েছিল? দারিদ্র দূরীকরণের উপর জোর দেওয়া হয়েছিল। জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্য কত ছিল 9%। অর্জিত প্রায় ছিল কত পার্সেন্ট? এটা সামাজিক লক্ষ্য কি ছিল? স্কুল ত্যাগ করা 52% থেকে 20% নামানো। ওই যে যারা স্কুল ছুট সে তাদেরকে ধরে নিয়ে আসা। এটাই একাদশ পরিকল্পনাতেই নেওয়া হয়েছিল। দারিদ্র্যের হার 80%, সাক্ষরতার হার 80% করা এবং বেকারত্ব 5% নিচে নামানো। 5% মাত্র নামানো আর সাক্ষরতা 80% করা। আর স্কুল ত্যাগদের জন্য 20% নামানো 50 থেকে 20% নামানো। এখন আরো বেড়ে গেছে। পরিকাঠামো উন্নয়ন 2009 সালের মধ্যে সকলের জন্য বিশুদ্ধ পানীয় জল বিদ্যুৎ সংযোগ 2011 থেকে 12 সালের মধ্যে সকল গ্রামে ব্রডব্যান্ড সংযোগ 2009 সালে হয়েছে ব্রডব্যান্ড সংযোগ হয়েছিল দেখো 2000। এবার অন্যান্য লক্ষ্য 2016 থেকে 17 সালের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ করা 2016 থেকে 17-তে মাথাপিছু আয়টা দ্বিগুণ করা এবং 7 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি বনাঞ্চল 5% বীজ 7 কোটি মানুষের কর্মসংস্থান 7 কোটি আর হচ্ছে বনাঞ্চল 5% বনাঞ্চল এটা মাথায় রাখ। এটা নেক্সট আসছে দ্বাদশ পরিকল্পনা অর্থনৈতিক বৃদ্ধি দেখো জিডিপি 8% লক্ষ্য জিডিপি 8%। কৃষিক্ষেত্রে 4% উন্নয়নের ক্ষেত্রে 10%। কৃষিক্ষেত্রে 4% উন্নয়নের ক্ষেত্রে 10%। তাহলে 8% হচ্ছে জিডিপি আর কৃষিক্ষেত্রে 8% জিডিপি হচ্ছে 4% আর উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে 10%। এটা মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে। দারিদ্র এবং কর্মসংস্থান
দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যে 10% কমানো হলো। তাহলে দারিদ্র সীমা 10% কমানো, 10% কমানো, এটার উপর দেয়া হলো। কমানো, কমানো। এবং উৎপাদনশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান এই দুটোরই বৃদ্ধি করা। পরের পয়েন্টে আসছি, দেখো দ্বাদশের শিক্ষা ও স্বাস্থ্য। বলছে শিশুদের গড় শিক্ষাবর্ষে 7 বছর উন্নতি করা এবং উচ্চশিক্ষার 20 লক্ষ আসন বৃদ্ধি করা। আর বিদ্যালয়ে লিঙ্গ বা সামাজিক বৈষম্য কমানো। হ্যাঁ, বিদ্যালয়ে কি বলে, ছেলে মেয়ে, মেয়েরা ভর্তি হতে পারবে না, এই সমস্ত মানসিকতাগুলো পরিবর্তন, এটা মাথায় রাখতে হবে। এবং স্বাস্থ্য, শিশুর মৃত্যুর হার 25% কমানো। কত? 25% কমানো। আর শিশু মৃত্যুর হার 1%, 1-এ নামানো, 1-এ নামানো। আর শিশু লিঙ্গ অনুপাত 950-এ উন্নতি করা। আর প্রযোজন হার 2.1-এ নামানো। জনসংখ্যা কমানো 1.2-তে কমানো। আর 0 থেকে 3 বছরের শিশুদের পুষ্টির উন্নয়ন করা। অনেক জায়গাতেই শিশুদের, বাচ্চাদের এবং গর্ভবতী মায়েদের সর্বতভাবে বিনা পয়সায় সবকিছু সুযোগ সুবিধা দেয়া হয় বিভিন্ন সরকারি সংস্থা থেকে। পরিকাঠামো, জিডিপি 9% পরিকাঠামো বিনিয়োগে সেচ সেবিত জমিন 90 থেকে 103 মিলিয়ন হেক্টর করা হলো। তাহলে দেখো, এই জিডিপি যখনই 9% হয়ে গেল, তখন সেচ জমির পরিমাণ বেড়ে গেল কত? 103 মিলিয়ন। সকল গ্রামে বিদ্যুৎ সংযোগ, সারা বছর চলাচলযোগ্য গ্রামীণ রাস্তা, 50% গ্রামীণ পরিবারের দৈনিক 40 লিটার পানীয় জলের দ্রব্য করা হলো। ঠিক আছে, এরপর আসছে, দেখো ইন্ডিয়ান ভিশন 2020 এর লক্ষ্য বার্ষিক বৃদ্ধির হার দ্বিগুণ করা, আগে যা ছিল তার থেকে ডবল করা। দারিদ্র, নিরক্ষরতা, বেকারত্ব, এগুলোকে সব দূর করে, এগুলো সব দূর করে দেয়, নিরক্ষরতা, বেকারত্ব, এগুলোর উপর মাথাপিছু আয় আরো দ্বিগুণ করা। কত? দ্বিগুণ করা। শিক্ষার হার 6 থেকে 14 বছরের সকল শিশুদের শতভাগ বিদ্যালয়ের নাম নথিভুক্ত করা। কর্মসংস্থান হার 2% বৃদ্ধি এবং 20 কোটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি। কর্মসংস্থান 2 কোটি, 2% বৃদ্ধি, কর্মসংস্থান হচ্ছে 2% বৃদ্ধি, আর 20 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এটা কাঠামোগত সামঞ্জস্য কর্মসূচি, এসএপি। বলছে যে পরিচয়, বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলে প্রদত্ত ঋণ কর্মসূচি অর্থনৈতিক সংকট জর্জরিত দেশগুলিকে ঋণ প্রদান করা। তাহলে বিশ্বব্যাংক কাকে দেবে? যারা ঋণগ্রস্ত দেশ, সেগুলোকে সর্বতভাবে ঋণ প্রদান করবে, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে পারে। উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি অনুসরণ করা, এটাকে বলা হয় এলপিএম মডেল, অর্থাৎ উদার নীতি, অর্থাৎ অবাধ বাণিজ্য নীতি। আমার মানে কোন অবাধ বাণিজ্য নীতি বলা হয়, বিশ্বায়নের ফলে এটাই তো ঘটেছিল, অবাধ বাণিজ্য নীতি। আর ভারতের প্রয়োগ 1991 সালে ভারতে এসিপি শর্তে অর্থনৈতিক সংস্কারের শুরু হয় এবং আমদানি নিয়ন্ত্রণের শিথিল বা বিলোপ করা হয়। আমদানিটা আগে থেকে পরিকল্পনাতে চেষ্টা করা হয়েছিল যে বিদেশি দ্রব্যের উপর যতটা কম নির্ভর করা যায় ততটাই ভালো। হ্যাঁ, অর্থাৎ নিজের দেশে নিজে প্রোডাকশন করাটাই সব থেকে ভালো, সেজন্য আমদানিটা অনেকটাই কমে গেছিল। সংকট, বৈদেশিক লেনদেনের ঘাটতি, বৈদেশিক মুদ্রার সংকট, উচ্চ মুদ্রাস্ফীতি, রাজকোষের ঘাটতি। সংকট কখন দেখা দিয়েছিল? 1980 থেকে 1991। বৈদেশিক লেনদেনের ঘাটতি, সেই সময় মানে বিদেশের সাথে বাণিজ্যিক সেইভাবে চলছিল না, আর বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিয়েছিল এবং উচ্চ মুদ্রাস্ফীতি এবং রাজকোষে ঘাটতি ছিল। এই যে যুদ্ধ লাগছে, এর এফেক্ট কিন্তু ভারতের উপর ব্যাপকভাবে পড়বে, বিশেষ করে গ্যাস। আমাদের যে রান্নার গ্যাস বা গ্যাস যেসব ব্যবহার করা, এই গ্যাসটার উপর সব থেকে বেশি, গ্যাস ও তেল, এই দুটোর উপর সব থেকে বেশি এফেক্ট পড়বে।
এবার একটা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, দেখো কত থেকে ফার্স্টে লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার কত 2.1% এবং প্রকৃত বৃদ্ধির হার 3.6%। এটা হচ্ছে 4.5%, দ্বিতীয়তে 4.2। একটা দেখিয়ে গেছে, দেখো এটা 5.6 বাড়ছে আস্তে আস্তে এটা। তারপরে দেখো এটাতে এই সময়টাতে পুরো নীল। চতুর্থ পরিকল্পনা দেখো 5.7 লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার, আর 3.30% প্রকৃত বৃদ্ধির হার। লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার এটা ধরা হয়েছিল, প্রকৃত বেড়েছিল এইটুকু অংশ। পঞ্চমে বেরিয়েছিল দেখো 4.4%, এখানে 3 ঠিক আছে। তারপরে দেখো আবর্তন পরিকল্পনা, অর্থাৎ মাঝখানে যেটা, সেটা নীল। তারপর হচ্ছে ষষ্ঠ পরিকল্পনা 1980 থেকে 85, এখানে 2.5 লক্ষ্য রাখা হয়েছিল, বেড়েছে 2.66, ডবল বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, ডবল না অনেকটা বেড়েছে। সপ্তম পরিকল্পনা লক্ষ্য রাখলো 5%, সেখানে বেড়ে দাঁড়িয়েছে 6.1। এবার অষ্টম পরিকল্পনা দেখো 6.7, অষ্টম পরিকল্পনা। নবম পরিকল্পনা দেখো প্রকৃত বৃদ্ধির হার এটা হচ্ছে, নবম পরিকল্পনা হয়েছিল দেখো 5.35%। দশম পরিকল্পনা হয়েছিল 7.6%, এগুলো মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে। 11তম পরিকল্পনা হয়েছিল 8%, আর দ্বাদশ পরিকল্পনা হচ্ছে 7% গড় বৃদ্ধি পেয়েছে। এবার হচ্ছে পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা সাফল্য ব্যর্থতা। স্বাধীনতার পর 1951 সালে প্ল্যানিং কমিশন গঠনের মাধ্যমে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়েছিল। তাহলে স্বাধীনতার পর 1951 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। তার লক্ষ্য ছিল পরিকল্পনার অর্থনৈতিক উন্নয়ন, এটাই ছিল তার সাফল্যের দিক। কৃষিক্ষেত্রে অগ্রগতি কি কি হয়েছিল? উচ্চ ফলনশীল বীজ, হ্যাঁ, সেচ ব্যবস্থা, গ্রিন রেভলিউশন হয়েছিল, দুবার গ্রিন হয়েছে, একবার হবে এটা। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। জিডিপি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে, জাতীয় আয়, ব্যক্তিগত আয়, সঞ্চয়, বিনিয়োগের হার ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। এবার আসছে দেখো সাফল্যের পরিকাঠামো। দেখো শিল্প ও শিল্পকেন্দ্রিক বৃদ্ধি। দ্বিতীয় পরিকল্পনা এই মডেলের ভিত্তিতে ভারী শিল্পের উপর জোর, তাই না? আমরা দেখলাম তো দ্বিতীয় পরিকল্পনা ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হলো। আর কি অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন হয়েছিল, পরিবহন, সেচ, বিদ্যুৎ, টেলিফোন যোগাযোগ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়ে। মৌলিক এবং ভোগ্যপণ্য শিল্পের স্বনির্ভরতা। ভারত মৌলিক এবং মূলধনী ভোগ্যপণ্য নিয়ে আত্মনির্ভর হয়েছিল। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, মহাকাশ গবেষণা, হ্যাঁ, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সাফল্য হয়েছিল, আমরা তো দেখতেই পাচ্ছি। শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটেছে, তাই না? আজকে অনেক বিদ্যালয়, প্রতিটা গ্রামে গ্রামে একটা না দুটো করে বিদ্যালয় গড়ে উঠছে, বিশ্ববিদ্যালয়। আগে সাতটা ছিল, এখন প্রচুর বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, তাই না? এবার ব্যর্থতা, দারিদ্র দূরীকরণ, কিন্তু এটা দূর হয়নি, বহু মানুষ এখনো দারিদ্র সীমার নিচে। কর্মসংস্থানে ব্যর্থতা, এটা চোখের সামনে দেখছি। কালো টাকা বৃদ্ধি, কালো টাকার অগ্রগতি বিশ্বের রোধ করা হচ্ছে। জাল নোট বন্ধ করবার জন্য কত কেলে মোদী সরকার নোটবন্দি করলো, তাতেও কিন্তু রুখতে পারলো না। অর্থনৈতিক বৈষম্য, ধনী দারিদ্র্যের মধ্যে আয় ব্যবধান বৃদ্ধি পেয়েছে, এটা দেখতেই পাচ্ছি। ভূমি সংস্কার ব্যর্থতা, ভূমি সংস্কার কার্যকরিতে বাস্তবায়িত হয়নি। অর্থনৈতিক ক্ষমতার কুক্ষিগত হওয়া কিছু শিল্পপতির হাতে, তাই না? আজকে গোটা প্রশাসনিক ব্যবস্থাটা বেশিরভাগটা শিল্পপতিদের অর্থে এবং তাদের কথাতেই সবকিছু চলে। তার প্রমাণ আমি নিজেই দেখতে পাচ্ছি। আমার ওই টেকনো ইন্ডিয়াতে আমার ভাগ্নি জামাই আজকে, দিদি কি বলে, যেখানে যা কিছু বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে, দার্জিলিং এ যেমন ওপেন ট্রি একটা ইয়ে করলো, আহ, করলো, দিদি গিয়ে উদ্বোধন করলো। এবং এই কি বলে এই নিউ ব্যারাকপুরের অপোজিটে একটা নিবেদিতা হসপিটাল করলো, তো প্রচুর ওদের ইয়ে। তা দেখতে পাচ্ছি মানে সব ওই দিদি মানে ও দিদিকে যেভাবে বলছে, দিদিও সেইভাবে সবকিছু করছে, মানে ওর ব্যাপারে হেল্প করছে এবং বিভিন্ন ব্যাপারে হেল্প করছে। যেমন আমার একটা ভাইপোর
আহ, দেশের বাড়িতে এসেছিল, আইফোন ছিল। কিছুদিন আগের ঘটনা। এসেছিল এবং আমাদের নিজেদের মন্দির আছে, সেই মন্দিরে তো গেছে ফোনটা রেখে, বাড়ি থেকে ফোন সমেত সোনা দানা কিছু নিয়ে চলে গেল। তা 12 ঘন্টার মধ্যে লালবাজার থেকে পুরো ফোন মানে ফোনকে ট্র্যাক করে যে 5 জন ছিল প্রত্যেককে তুলে নিল। তাহলে বুঝতেই পারছিস কতটা ক্ষমতা, তাহলে বুঝতেই পারছিস ওই জায়গাটা। 12 ঘন্টাও লাগলো না, তো ফোন ট্র্যাক করে তাদেরকে তুললো। যেহেতু দাদা বৌদি একা থাকে, সেই জন্য ওদিকে ওদিকে থানায় নিয়ে গেল, নিয়ে গিয়ে একদিন রেখে ছেড়ে দিতে, ওই বললো যে ছেড়ে দিতে, কারণ কি একা বাবা মা থাকে, দরকার নেই, কখন কি করবে। আর মানে আমাদের বাড়িটা থেকে ওদের বাড়িটা একটুখানি দূরে, মানে একটু একটু বেশি দূর নয়, কিন্তু ফাঁকা জায়গায়। এবার সেই জন্য একা থাকে, সেই জন্যই ছেড়ে দিতে। তাহলে বুঝতেই পারছিস জায়গাটা। তাহলে যেটুকু বোঝালাম, এইটার ডিটেলিংটা আমি পাঠিয়ে দিচ্ছি, খুব ভালো করে মুখস্থ কর। কালকেই পরীক্ষা নেবো বলে দিলাম। তারপরে পরের পার্টটা বোঝাবো। কারণ এই পরিকল্পনা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। কারণ কি ভালো রকম কোশ্চেন আসে, সেই জন্য ডিটেলসটা আমি পুরো টোটালটাই মানে ছক ইয়ে করে বুঝিয়ে দিলাম। এবার তোরা ভালো করে এটা পড়। এর পরের দিন কালকে এটা পরীক্ষা নেবো শেষে, তার আগে অন্য জিনিস করাবো, তারপরে শেষে পরীক্ষা নেবো। ঠিক আছে, আজ এখানেই রাখছি। শরীরটাও আজকে খুব ভালো নেই, আমি এখানেই রাখলাম।